নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 এক নম্বর হিট নিউজ শো। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন। বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শপথ নিয়েছেন জঙ্গিপুরের নবনির্বাচিত দুই বিধায়ক জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। বিধানসভায় বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 6 মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতে হয়। চলতি বছরের মে মাসে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা। নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে বিধায়ক হতে হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে। উপনির্বাচনে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়ের পর বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নিলেন তৃণমূল সুপ্রিমো। শপথ নেন অপর দুই বিধায়ক জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহার নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। মমতা বন্দ্যোপাধ্যায় সহ 3 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল বনাম বিধানসভার অধ্যক্ষ দ্বন্দ্ব দেখা দিয়েছিল। 4 অক্টোবর শপথ গ্রহণে অনুমতি চাওয়া হয়। প্রথমে অনুমতির বিষয়ে নীরব ছিলেন রাজ্যপাল। পরে 7 অক্টোবর শপথ গ্রহণের দিন টুইটে জানান রাজ্যপাল। 188 ধারা অনুযায়ী রাজ্যপাল প্রদত্ত ক্ষমতা বলে শপথ পাঠ করাতেন অধ্যক্ষ। মমতা সহ 3 বিধায়কের শপথে সেই অধিকার ফিরিয়ে নিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল না বিজেপি, যা নিয়ে তোপদাগি ঘাসফুল শিবির। থেকে নির্বাচিত কোনো সদস্য জানানোর পরেও, বিরোধী দলনেতাকেও জানানোর পরেও তারা উপস্থিত হন, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। যারা এটা করছেন, নতুন নতুন এসছেন, সব রীতিনীতি একটু জানুন। আমাদের বিরোধিতা থাকতে পারে, আমাদের সরকারের কাজকর্মের প্রতি তাদের অসন্তোষ থাকতে পারে, কিন্তু তাই বলে বিধানসভায় রাজ্যপাল মহোদয় এলেন, তিনি আসতে পারেন কিন্তু বিরোধী দলনেতা বা তার দলের লোকেরা আসতে পারে না। এটা বিস্ময়কর এবং লজ্জাজনক। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে। রিপাবলিক বাংলা। বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস। তৃণমূলের মুখপত্রে এমনই দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল, তাই মানুষের আশা ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে মন্তব্য করেছেন তিনি। ব্যর্থ কংগ্রেস, সফল তৃণমূল। বিজেপিকে হারাতে পারে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মুখপত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে তৃণমূল বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। কংগ্রেস বিজেপিকে হারাতে ব্যর্থ বলে দাবি করেন মমতা। একটি নিবন্ধে মমতা লেখেন, সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লির দরবারে বিজেপির বিরুদ্ধে মোকাবিলায় ব্যর্থ হয়েছে। গত 2টি লোকসভা নির্বাচনই তার প্রমাণ। দিল্লিতে যদি লড়াই না থাকে তাহলে মানুষের মনোবল কমে যায়। লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যগুলোতে কিছু বেশি ভোট পেয়ে যায়, সেটা এবার কিছুতেই হতে দেওয়া চলবে না। বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল ভাবছে না বলে জানান মমতা। তবে কংগ্রেসকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন কিভাবে 34 বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একক লড়াইয়ের মুখ হয়ে উঠেছিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমোর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার মতে তৃণমূল পরোক্ষে বিজেপিকে সাহায্য করছে। কংগ্রেসের ব্যর্থতার দাবি করলেও পরোক্ষে জোটের প্রসঙ্গে কংগ্রেসকে বার্তাও দিয়েছেন মমতা। তিনি লিখেছেন, কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের মঞ্চের কথা ভাবা হচ্ছে না, কিন্তু নিজেদের অঙ্কে জোট নয়, দেশের স্বার্থে একজোট হতে হবে। মমতার এই দাবি কি জোটে তৃণমূলের নেতৃত্ব দেওয়ার বিষয়কে মাথায় রেখেই উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। মুকুল রায়ের পর এবার ঘর ওয়াপসি মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্তের। রাজনৈতিক মহলে চলা জল্পনা সত্যি প্রমাণ করে ঘরে ফিরলেন ঘরের ছেলে। বৃহস্পতিবার বিধানসভায় তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 21 বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই ঘর ওয়াপসির জল্পনা চলছিল বিজেপিতে বেসুরো সব্যসাচী দত্তের।
বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সব্যসাচী দত্তের মন্তব্য। পাল্টা বিজেপি নেতৃত্বের তরফেও সব্যসাচী দত্তের দিকে ধেয়ে আসে আক্রমণ। তাতেই আরো জোরালো হয়েছিল রাজনৈতিক মহলে চলা জল্পনা। আর বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ গ্রহণের পর সব্যসাচী দত্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর স্পষ্ট হয়ে যায় সব্যসাচী দত্তের ঘর বাপসি শুধু সময়ের অপেক্ষা। এই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ফের ঘাসফুলের পতাকা তুলে নিলেন সব্যসাচী দত্ত। নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণেই ছেড়েছিলেন দল। তৃণমূলে প্রত্যাবর্তনের পর জানালেন সব্যসাচী দত্ত, ঘাসফুলে ফিরেই পদ্ম শিবিরকে করলেন নিশানা। দূর থেকে সব মানুষেরই চাঁদ দেখতে ভালো লাগে, কিন্তু যারা চাঁদে যান তাদের চাঁদ থেকে ঘুরে আসার পরে কখনো তাদের উপলব্ধি জিজ্ঞেস করেছেন যে চাঁদের ভেতরটা কিরকম? 2019 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। 2 বছরেই মোহভঙ্গ। খড়দহ উপনির্বাচনে বিজেপির দায়িত্বে ছিলেন সব্যসাচী দত্ত। তবে তার দলত্যাগকে বিশেষ আমল দিতে নারাজ বিজেপি। সুযোগ সন্ধান নেই লোক, তো সেই সুযোগ সন্ধানটা করতে গিয়ে সেটাকে ভুল বোঝাবুঝির মোড়কে ঢেকে রাখতে চাইছেন। সুযোগ সন্ধানী হিসেবে তিনি বিজেপিতে এসেছিলেন যখন চারিদিকে আওয়াজ উঠেছিল বিজেপি ক্ষমতায় আসছে, তাই জন্য বিজেপিতে এসেছিলেন। দেখুন না, মুকুল রায় হাত ধরে, এরা হচ্ছে সব ওই অস্তমিত মুকুলের মতন, ঝরে পড়া মুকুলের মতন। ঘাসফুলে ঘর বাপসির তালিকায় মুকুল রায়ের পর সংযোজিত হলো সব্যসাচী দত্তের নাম। তবে সব্যসাচী দত্তের প্রত্যাবর্তন ঘিরে প্রকাশ্যে এলো দলের অন্দরের মতানৈক্য। কবে কে কিভাবে জয়েন করবে সেটা দলের নেতৃত্ব ঠিক করবে। আমি তো জেনারেলি মনে করি যারা 2 দিন আগেও মমতা ব্যানার্জির নামে সমালোচনা করেছে, অভিষেক ব্যানার্জিকে গালাগাল দিয়েছে, তাদের 6 মাস ওয়েট করানো উচিত, তারপর নেওয়া উচিত। তবে দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তাই হবে। যদিও তৃণমূলে যার সঙ্গে সব্যসাচী দত্তের বিরোধ সর্বজনবিদিত, সেই সুজিত বসুর দাবি তার সঙ্গে বিধাননগরের প্রাক্তন মেয়রের কোনো বিবাদ নেই। ওটা বলবো না, পলিটিক্যাল কথা বলবো। 21-এর বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই তৃণমূলে ফিরতে চাইছেন ভোটের আগে বিজেপিতে যাওয়া অনেকেই। সকলকেই দলে ফেরানো হবে বলে জানিয়েছেন ফেরহাদ হাকিম। বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা। বঙ্গে দলের দায়িত্বে পুরনো মুখের উপরই ভরসা রাখল বিজেপি। রাজ্যের দলের পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক পদে রেখে দেওয়া হয়েছে কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য এবং অরবিন্দ মেননকে। সেই সঙ্গে বিধানসভা ভোটের পর থেকে বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করে গেরুয়া শিবির বিশেষ বার্তা দিতে চাইল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 21-এর বিধানসভা ভোটে দলের আশানুরূপ ফল হয়নি, তবে বঙ্গে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। 2016 সালের বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 3টি আসন, আর 2021-এর বিধানসভা ভোটে বঙ্গে 70-এর বেশি আসন পেয়েছে বিজেপি। 21-এর বঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার পর রাজ্যে দলের দায়িত্বে পুরনো মুখের ওপরই ভরসা রাখল বিজেপি। বৃহস্পতিবার প্রকাশিত হলো দলের নতুন জাতীয় কর্মসমিতির তালিকা। পর্যবেক্ষক রইলেন কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক রইলেন অমিত মালব্য। 2021-এর বিধানসভা ভোটে বঙ্গে জয়ের ডাক দিয়ে কেন্দ্রীয় হেভিওয়েটদের প্রচারে নামিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির হেভিওয়েটরা প্রচার করেছিলেন রাজ্যে। তবে বিধানসভায় ফের বঙ্গে ফুটেছে ঘাসফুল। তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর দলের নেতৃত্বকে টার্গেট করেছিলেন তথাগত রায়ের মতো শীর্ষ নেতারা। তথাগত রায়ের নিশানায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্যরা। তবে বঙ্গে দলের দায়িত্বে পুরনো মুখের ওপরই বিজেপির ভরসা রাখা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যে বিজেপির প্রধান বিরোধী দল হওয়ায় দলের দায়িত্বে পুরনোদেরই রেখে দেওয়া হলো বলে মত রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় রয়েছে চমকও। জাতীয় কর্মসমিতিতে আমন্ত্রিত সদস্য হিসাবে এলেন মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, রাজীব বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষদের নামও রয়েছে
জাতীয় কর্মসমিতির তালিকায়। তবে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতিতে আনা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধানসভা ভোটের পর থেকেই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে প্রত্যাবর্তনের চেষ্টা করেও কার্যত সাড়া পাননি তিনি। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতিতে এনে বিজেপির নেতৃত্ব তাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা। পুজোর পরেই 4টি কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছে। এবার 4টি কেন্দ্রে প্রার্থী দিল বিজেপি। 4 কেন্দ্রেই দ্বিমুখী লড়াই হতে চলেছে। চার কেন্দ্রে উপনির্বাচন 30শে অক্টোবর, শুক্রবার মনোনয়ন পেশের শেষ দিন। তৃণমূল কংগ্রেস প্রার্থী আগেই ঘোষণা করেছিল, এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিধানসভা কেন্দ্র দিনহাটা, উদয়ন গুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার সাথে লড়াই হবে অশোক মণ্ডল বিজেপি প্রার্থীর। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে লড়াই করবেন নিরঞ্জন বিশ্বাস বিজেপির। কেন্দ্র খড়দহ, তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়বেন বিজেপি প্রার্থী জয় সাহা। কেন্দ্র গোসাবা, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডলের সঙ্গে লড়বেন বিজেপি প্রার্থী পলাশ রানা। 4টি কেন্দ্রেই লড়াই দ্বিমুখী। এর মধ্যে শান্তিপুর দিনহাটায় বিগত বিধানসভা নির্বাচনে জয় এনে দিয়েছিলেন জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক। খড়দহ গোসাবায় 21 বিধানসভা নির্বাচনের নিরিখে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপির সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিল। সেদিন বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায়, পৌরসভায় বামফ্রন্ট, পঞ্চায়েত নির্বাচন পৌরসভা ক্ষেত্রে সব বামফ্রন্ট। সেদিন অমল গুহ না দাঁড়িয়ে তার ছেলেকে বামফ্রন্টের প্রার্থী হিসাবে খড়দহ সিংহ চিহ্ন নিয়ে উদয়নভাবে নির্বাচনে পরিণত করেছিলেন। সেদিন আমার সৌভাগ্য হয়েছিল, সেদিন দল এই বিধানসভা নির্বাচন কেন্দ্রে আমাকে লড়াই সুযোগ দিয়েছিল। সেই ক্ষেত্রে সেদিন যেমন লালে লাল ঝান্ডা, আজকে সেই ঝান্ডার বিরুদ্ধে দিঘাটা বিধানসভা কেন্দ্রে মানুষ পরিবর্তন চেয়েছিল। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র দিঘাটা বিধানসভা নির্বাচন কেন্দ্রে, দিঘাটা বিধানসভা কেন্দ্রের মানুষ জোড়াফুল ফুটেছিল। এক নজরে দেখে নেওয়া যাক 4 কেন্দ্রে 21 বিধানসভার ফল। কেন্দ্র শান্তিপুর, 15,878 ভোটে জয় বিজেপির। বিজেপির জগন্নাথ সরকার জয়ী। পরাজিত তৃণমূল প্রার্থী অজয় দেব। কেন্দ্র দিনহাটা, 57 ভোটে জয় বিজেপির। বিজেপির নিশীথ প্রামাণিক জয়ী। পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। কেন্দ্র খড়দহ, 23,709 ভোটে জয় তৃণমূলের। তৃণমূল প্রার্থী কাজল সিনহা জয়ী। পরাজিত বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কেন্দ্র গোসাবা, 28,140 ভোটে জয় তৃণমূলের। তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর জয়ী। পরাজিত বিজেপি প্রার্থী চিত্ত। 4 কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কেউ যে 1 ইঞ্চিও জমি ছাড়বে না তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে দুপক্ষই। প্রার্থী বাছাইয়েও তাই একটু বেশি সাবধানী দুপক্ষ। এখন দেখার টক্কর কতটা জমে। রিপাবলিক বাংলা। তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রাক্তন মাওবাদীদের বিস্ফোরক অভিযোগ। একসময় তৃণমূলের হয়ে কাজ করেছেন, অথচ সেই তৃণমূল সরকারই নাকি তাদেরকে একাংশকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করেছে। প্রতিশ্রুতি মতো অস্ত্র ছাড়লেও বহু প্রাক্তন মাওবাদী চাকরির নিয়োগপত্র পাননি বলে দাবি। জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য মাওবাদীদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তব ছবিটা অন্য। প্রাক্তন মাওবাদীদের একাংশের অভিযোগ, হাতে গোনা কয়েকজন চাকরি পেলেও বাকিরা বঞ্চিতই থেকে গিয়েছেন। তথ্য বলছে 2রা অগস্ট পর্যন্ত পুরুলিয়ায় 19 জন প্রাক্তন মাওবাদী সহ ঝাড়গ্রামের 80 জন, পশ্চিম মেদিনীপুরের 110 জন, বাঁকুড়ার 11 জন, মোট 220 জন প্রাক্তন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।
প্রাক্তন মাওবাদীদের অভিযোগ, একসময় তৃণমূলের হয়ে কাজ করলেও এখন তারা সরকারি চাকরি পাচ্ছেন না। তৃণমূলের কোনো নেতা সেই সময় মিটিং করতে পারতো না, একমাত্র দিদির যোদ্ধাদের এই ক্ষমতা ছিল, দিদির যোদ্ধাদের এই বুকের কলজা ছিল, গিয়ে আমরা ওখানে সরাসরি মিটিং করেছিলাম এবং বিজেপির ঝান্ডাগুলোকে ভেঙে দিয়েছিলাম, ভেঙে আমরা মিটিং করেছি। কুদাগাড়ার কয়েকটি যে ছেলে আছে তারা ওই কাকে ওই পয়সা, ওই মদ খাওয়ার জন্য পয়সা কালেকশন করতো, তাদেরকে কেস দিয়েছে, তাদের কোনো মাওবাদী ধারা নেই, অথচ তাদেরকে চাকরি দিয়েছে। যদিও শাসক দল তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের জন্য উন্নয়নমূলক কাজ করেছেন। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে তার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি তৃণমূলের। এই জঙ্গলমহল এলাকাতে মাওবাদী বলে কিছু নেই। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কিছু রাজনৈতিক চক্রান্ত বা অন্য কিছু বিষয় সেখানে কাজ করছে বলে আজকে মাওবাদীর নামে সেটা চালানো হচ্ছে। বিরোধীদের পাল্টা অভিযোগ, মাওবাদী কার্যকলাপের পেছনে আগাগোড়াই তৃণমূলেরই মদত রয়েছে। অকলমে এদের কার্যক্রমের জন্যই আজকে বেকার ছেলেরা বিভিন্নভাবে বিপদে আজকে পরিচালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস এর জন্য সম্পূর্ণ দায়ী। ভালো কিছু হবে না, আমার মনে হয় যেটা হবে তার জন্য সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস দায়ী। প্রাক্তন মাওবাদীদের একাংশের অভিযোগ, মাঝের মধ্যেই পুলিশি হেনস্থার মধ্যেও পড়তে হচ্ছে তাদের। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোভিডের মধ্যেই বাঙালির দুর্গোৎসব, সংক্রমণ এড়িয়ে পুজো করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের। অন্যদিকে পুজোয় শহরের নিরাপত্তা নিয়ে বৈঠক করলেন লালবাজারের উচ্চপদস্থ কর্তারা। সিঁদুর থেকে আরতি, প্যান্ডেলে বসে অঞ্জলি দেওয়া, পুজোয় এবার এই সমস্ত উপাচার পালন করতে পারবে পুজো কমিটিগুলি। তবে মানতে হবে কড়া শর্ত। কোভিড সংক্রমণ এড়িয়ে পুজো নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। পুজো নিয়ে আগেও নির্দেশিকা জারি করেছিল হাইকোর্ট, সেই নির্দেশিকা মানা হচ্ছে না বলে কোর্টে ফের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আবার নির্দেশিকা জারি করল হাইকোর্ট। কি আছে নতুন নির্দেশিকায়? মণ্ডপে সিঁদুর খেলা, অঞ্জলি ও আরতি সহ সমস্ত উপাচার মানতে হবে একাধিক শর্ত। বড় প্যান্ডেলে একসঙ্গে 45 থেকে সর্বাধিক 60 জন, ছোট প্যান্ডেলে একসঙ্গে 10 থেকে সর্বাধিক 15 জন। একসঙ্গে উপাচারগুলিতে অংশগ্রহণ করতে পারবে তারা। নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। সবাইকে টিকা 2টি ডোজ নিতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। নিয়ম মানা হচ্ছে কিনা নজরদারি করবে পুলিশ। প্রয়োজনে পুজোর অনুমতি বাতিল করতে পারে পুলিশ। পুজোর সময় ভিড় সামলানো থেকে শহরের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। পুজোর কদিন থাকবে না নাইট কারফিউ, কিভাবে সামলানো হবে ভিড়? রূপরেখা তৈরি করতে বডিগার্ডস লাইনে বৈঠক করলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রের পাশাপাশি হাজির ছিলেন সমস্ত থানার ওসি, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। ঠিক হয়েছে, শহরে মোট পুজোর সংখ্যা 2701। 4 দিনের মধ্যে শেষ করতে হবে বিসর্জন প্রক্রিয়া। 15 থেকে 18 অক্টোবরের মধ্যে হবে প্রতিমা নিরঞ্জন। হাইকোর্ট এবং রাজ্যের নির্দেশিকা অনুযায়ী চলবে পুলিশ। শহরের হোটেলগুলিতে চলবে নজরদারি। বাইরে থেকে কারা আসছেন তৈরি হবে তালিকা। রাজ্য ও কোর্টের নির্দেশিকার পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন থাকার বার্তা দিচ্ছে পুলিশ কর্তারা। কোভিড বিধি মেনে উৎসবের আনন্দ করার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্তারা। রিপাবলিক বাংলা। আসানসোলের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সজিন নীলকান্তম। মণ্ডপগুলিতে করোনা বিধি মানা হচ্ছে কিনা খতিয়ে দেখেছেন তিনি। ঝাড়গ্রামের ডিআর পার্ক থেকে চিতাবাঘ পালনে আতঙ্ক এলাকায়। অভিযোগ, চিতা পালনের সতর্কতা জারি করা হয়নি। পুজোর বাজার করতে বেরোনো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1 বছর আগে রেলকর্মী খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা অ্যাডিশনাল ফাস্ট ট্র্যাক কোর্ট। 2020 সালে নিজের কোয়ার্টারে খুন হয়েছিলেন এক রেলকর্মী। ঘটনায় মোহাম্মদ মোবারক এবং জাকির শেখকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে কোর্ট। পুজোর আগে কাজ হারিয়ে বিক্ষোভে আলিপুরদুয়ারে কোভিড যোদ্ধারা। জেলার 204 জন কোভিড যোদ্ধাকে সেপ্টেম্বর থেকে কাজে নেওয়া হয়নি বলে অভিযোগ।